সন্তান যখন সময় মতো বাসায় না ফেরে তখন বাবা মায়ের উপর দিয়ে যে কি যায় এটা একমাত্র উপরওয়ালা এবং সেই বাবা মাই বুঝতে পারেন। ঘড়ির কাঁটা নিজ গতিতে আগাচ্ছে। সময়কে তো ধরে রাখা অসম্ভব। রাত 11টা বাজতে চলল, কিন্তু রাবেয়া এখনো বাসায় ফেরেনি। রমজান সাহেব কপালে হাত দিয়ে সোফায় বসে আছেন মাথা নিচু করে। ওনার মেয়ে কখনো তো এমন করে না, বেশ লক্ষ্মী তো ওনার মেয়ে। রমজান সাহেব মাথা তুলে ওনার স্ত্রী আশিফা বেগমের দিকে তাকালেন। স্বামীর চাহনি দেখে উনি মোবাইল নিয়ে আবার রাবেয়ার নাম্বারে কল করলেন। না, নাম্বার এখনো বন্ধ। হলরুমে এগিয়ে আসলেন রমজান সাহেবের পাড়ার প্রতিবেশী সুলতান সাহেব। চিন্তিত কণ্ঠে বললেন, মেয়ের খবর পেয়েছো রমজান? রমজান সাহেব মাথা নিচু রেখেই না উত্তর দিলেন। ধীর পায়ে এগিয়ে আসেন সুলতান সাহেবের মেয়ে উর্মি। রাবেয়ার সব বান্ধবীদের কল করে জিজ্ঞেস করলাম, সে কারো বাসায় নেই। আশফিয়া বেগম ধপ করে সোফায় বসে পড়লেন। ওনার রুহ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আর একমাত্র মেয়ে হঠাৎ করে এভাবে উধাও হয়ে গেল কেন? উর্মি এগিয়ে এসে ওনার সাথে সাথে বসে বলল, আন্টি, ভাইয়ার আসুক, দেখে নিয়ে তারা ঠিক রাবেয়াকে খুঁজে নিয়ে আসবে। সুলতান সাহেব ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, কোথায় ওই দুই হাদারাম? তারাও এখনো বাসায় ফেরেনি। আব্বু, ইয়ামিন ভাইয়ার আজ খুব জরুরি মিটিং আছে। উনি বলেছেন আমাকে আজ ফিরতে খুব রাত হবে, আর ইলিয়াস হয়তো বন্ধুদের সাথে বাহিরে। সুলতান সাহেব রাগে গজগজ করতে লাগলেন। বাড়ির মেয়ে উধাও আর ওনারা ছেলেরা নিজেদের কাজে ব্যস্ত। বেশ কিছুক্ষণ পর কলিং বেল বাজার শব্দ আসে। সবার বুক ধুকপুক করে উঠল। হয়তো রাবি এসেছে। উর্মি দৌড়ে গেল। দরজা খুলে দেখে ইলিয়াস দাঁড়িয়ে আছে। বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। ইলিয়াস রাগী কণ্ঠে বলল, তোরা এই বাসায় আর আমি বাসায় গিয়ে কলিং বেল বাজিয়ে চলছি, কেউ খুলছেই না। সারাদিন হলে উর্মি ইলিয়াসের 12টা বাজিয়ে দিত, কিন্তু এখন চিন্তিত বলে কিছু বলল না। চুপচাপ সরে দাঁড়ালো। ইলিয়াস কিছুটা অবাক হলো। উর্মি তো তাকে ছেড়ে দেওয়ার মতো পাবলিক না। ধীর পায়ে সে ভেতরে প্রবেশ করে দেখে সবার চিন্তিত মুখ। উর্মির দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। উর্মি মন খারাপ করে বলল, রাবেয়া এখনো বাসায় ফিরেনি। ইলিয়াস চোখ বড় বড় করে ফেলল। ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখনো না, কোচিং তো 5টায় শেষ হয়, আর এখন তো রাত 11টা বাজে। সেটাই তো, জানা ভাইয়া, খুঁজে নিয়ে আয় মেয়েটাকে। হ্যাঁ যাচ্ছি। ইয়ামিন ভাইয়া কোথায়? ভাইয়ার তো আজ খুব জরুরি মিটিং আছে। ভাইয়া নিজেকে কাজের সাগরে ডুবিয়ে মারবে। বলেই ইলিয়াস আবার বেরিয়ে গেল। রাত 12:30। উর্মি দরজার পাশেই দাঁড়িয়ে আছে। রাবেয়ার পরিবার তাদের প্রতিবেশী। ছোটবেলা থেকে তারা পাশাপাশি বাসাতে থাকে। খুব ভালো সম্পর্ক দুই পরিবারের মাঝে। উর্মির মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রায় 7 বছর আগে। স্ত্রী মরে যাওয়ার পর সুলতান সাহেব বেশ ভেঙে পড়েছিলেন। তখন রমজান সাহেব আর ওনার স্ত্রী ব্যবসা সংসার সামলাত। ওনাদের একমাত্র মেয়ে রাবেয়া। আর সুলতান সাহেবের 3 ছেলে মেয়ে। বড় ছেলে ইয়াসিন আর ছোট জমজ ছেলে মেয়ে ইলিয়াস আর উর্মি। আশফিয়া বেগমের সন্তান হচ্ছিল না। উনি সুলতান সাহেবের ছেলে মেয়েকে নিজের সন্তানের মতো দেখতেন। উর্মি ও ইলিয়াসের জন্মের 4 মাস পর উনি জানতে পারেন উনি মা হতে চলেছেন। উর্মি আর রাবেয়া 1.5 বছরের ছোট বড়। উর্মি রাবেয়াকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসে। হঠাৎ করেই উর্মির মোবাইল বেজে উঠল। স্ক্রিনে চোখ দেখে প্রিয় মানুষটার নাম ভাসছে। রিসিভ করে কানে ধরল। রাবেয়ার খবর পেয়েছো? না, তুমি কোথায় এখন? বাসায় যাচ্ছি। আসতে পারবে? এই সময় আব্বু কিছু বলবে না? উনি জানেন আমার সবচেয়ে বড় মেন্টর সাপোর্ট তুমি। মোস্তফা, আমি নিজেকে সামলাতে পারছি না। উর্মি, রিল্যাক্স, আমি আসছি, এখনই আসছি। আমি রাবেয়াদের বাসায় আছি। ওকে, আমি আসছি। উর্মি কল কেটে দিল। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর মেন দরজা দিয়ে গাড়ি প্রবেশ করতেই উর্মি সোজা হয়ে দাঁড়ালো। বৃষ্টি খুব জোরে নেমেছে।
মোস্তফা গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে আসলো উর্মির সামনে। উর্মি কিছুক্ষণ মোস্তফার দিকে তাকিয়ে থেকে আলতো করে জড়িয়ে ধরে মোস্তফার বুকে মাথা রাখল। মোস্তফা উর্মির মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করো না, রাবিয়া ঠিক ফিরে আসবে। উর্মি মাথা তুলে মোস্তফার দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, ও কখনো এত দেরি করে না। হ্যাঁ জানি, রাবিয়া খুব ভালো মেয়ে। আচ্ছা, তুমি কি কিছু জানো তার সম্পর্কে? যেমন কাউকে পছন্দ করে এমন কিছু? তখন উর্মি মাথা তুলে মোস্তফার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুমি কি বলতে চাচ্ছ? কারোর সাথে পালিয়ে গিয়েছে সে? আমি এটা কখন বললাম উর্মি? উর্মি মুখ ঘুরিয়ে ফেলল। চিন্তার কারণে উল্টো পাল্টা কথা বলছে সে। মোস্তফা উর্মির হাত ধরে হলরুমে নিয়ে গেল। বড়দের সালাম দিয়ে উর্মিকে সোফায় বসিয়ে বলল, আমার একটা পুলিশ ফ্রেন্ড আছে, আমি তাকে সব বলেছি এবং রাবিয়ার ছবিও পাঠিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা রাবিয়াকে ঠিক খুঁজে পেয়ে যাব। চিন্তার মাঝেও সকলের মন কিছুটা শান্ত হলো। হয়তো এখন রাবিয়াকে খুঁজে পাবে তারা। রাত 1টা। দরজা দিয়ে প্রবেশ করলো ইয়ামিন। ভেজা কাক হয়ে এসেছে। তার রাগী চেহারা দেখে ঢোক গিলল উর্মি। বড় ভাইকে ভীষণ ভয় পায় সে। এগিয়ে গিয়ে ইয়ামিনের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া কোথায় ছিলেন আপনি? অনেকক্ষণ ধরে কল করছিলাম আপনাকে। বলেছিলাম না তোমায় আমার মিটিং আছে। উর্মি মাথা নিচু করে ফেলল। ইয়ামিন বিরক্ত নিয়ে এক নজরে সবাইকে দেখে উর্মিকে বলল, তোরা এই বাসায় কি করছিস? ভাইয়া, রাবেয়া কোচিনে যাওয়ার পর আর বাসায় ফেরেনি। ইয়ামিন সোফায় বসে শান্ত কণ্ঠে বলল। পালিয়ে গিয়েছে হয়তো কারোর সাথে। আশফিয়া বেগম হাত মুঠো শক্ত করে ফেললেন। ইলিয়াস আর উর্মিকে উনি ভীষণ ভালোবাসেন, কিন্তু ইয়ামিনকে সহ্য করতে পারেন না। ছেলেটা ছোটবেলা থেকেই এমন, সব সময় এমন এমন কথা বলে ওনার রাগ হয়। সুলতান সাহেব ঝাড়ি মেরে বলে উঠলেন, চর মেরে তো দাঁত ফেলে দেব। আমাদের রাবেয়া কি এমন মেয়ে? ইয়ামিন লম্বা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে বলল, নিজেদের বাসায় চলুন এবং গিয়ে ঘুমান, সকালের মধ্যে ঠিক ফিরে আসবে। রমজান সাহেব বললেন, আর যদি না ফেরে? ফিরবে, জীবিত না হলেও মৃত হয়ে ফিরবে। বলেই ইয়ামিন উর্মিকে বলল চাবি নিয়ে বাসায় আসতে। ইয়ামিনের কথায় পরিবেশটা বেশ ভয়াবহ হয়ে গেল। মৃত হয়ে ফিরবে? আশফিয়া বেগম মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলেন। ইয়ামিন বাসায় চলে গেল। সুলতান সাহেব কি বলবেন ভেবে পাচ্ছেন না। ওনার ছেলে প্রায় এমন কাণ্ড করে, আর ওনাকে লজ্জিত হতে হয়। মোস্তফা উর্মিকে বলল ইয়ামিনকে বাসার চাবি দিয়ে আসতে, না হলে আবার রাগারাগি করবে সে। ফজরের আজান ভাসছে চারপাশে। সারা রাত ধরে সবাই রাবেয়ার অপেক্ষায়। কারো চোখে ঘুম নেই। উর্মির এই অবস্থা দেখে মোস্তফা নিজের বাসায় যায়নি। কিভাবে যাবে? উর্মির কষ্ট তার সহ্য হয় না। মোস্তফা কিছুক্ষণ পর তার বন্ধুকে কল দিয়ে রাবেয়ার কথা জিজ্ঞেস করছে, কিন্তু কোনো খবর পাচ্ছে না। উর্মি মোস্তফার দিকে এগিয়ে গেল। তাদের জন্য মোস্তফারও কষ্ট হচ্ছে। উর্মি বলল, তুমি বাসায় যাও, মা বাবা চিন্তা করছে তোমার জন্য। আব্বুকে আমি বলেছি আজ বাসায় ফিরবো না। হ্যাঁ, ওনারা চিন্তিত, কিন্তু আমার জন্য না, রাবিয়ার জন্য। প্লিজ যাও, তুমি কাজ থেকে ফিরে বিশ্রামটুকু করনি। আমার বোনকে খুঁজে পাচ্ছি না, আর তুমি বলছো আমাকে বিশ্রাম করতে? এত ভালো কেন তুমি মোস্তফা? আমাকে ভালো ভেবো না, তোমার সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি। উর্মির দিকে তাকিয়ে রইল মোস্তফা। এই মানুষটা তার জীবনে না থাকলে তার কি হতো? মোস্তফা পকেট থেকে টুপি বের করে বলল, আমি নামাজ পড়ে আসি, তুমিও গিয়ে নামাজ পড়ে নাও, আল্লাহ সব ঠিক করে দিবেন। ইনশাল্লাহ। মোস্তফা মুচকি হেসে ভাষা থেকে বের হল। সুলতান সাহেব আর রমজান সাহেবও উঠে দাঁড়ালেন মসজিদে যাওয়ার জন্য। উর্মি আশফিয়া বেগমকে নিয়ে ঘরে গেল নামাজ আদায় করার জন্য। অন্ধকার ঘরে আকাশে আলো ছেয়েছে। ইয়ামিন জানালার সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে। তার দৃষ্টি বারবার ঘড়ির দিকে যাচ্ছে। এখন 6:30 বাজে। 12 ঘন্টা কেটে গিয়েছে রাবেয়া কোথাও। তাকে পেলে তো এতক্ষণে খবর পাওয়া যেত। সিগারেট শেষ করে ইজি চেয়ারে বসল।
চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে রইল। হঠাৎ শব্দ আসলো দরজা খোলা। ইয়ামিন চোখ খুলে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকান। উর্মি দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। ইয়ামিন শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ভাইয়া, রাবেয়া। ফিরেছে বাসায়? কার সাথে গিয়েছিল? ভাইয়া, রাবেয়া হসপিটালে। ইয়ামিন সোজা হয়ে বসে বলল। অ্যাক্সিডেন্ট হয়েছে? উর্মি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রশিদ ভাইয়া কল দিয়েছে, বলল রাবেয়াকে কয়েকজন মিলে হসপিটালে নিয়ে গেছে, তার ধর্ষণ হয়েছে। ইয়ামিন তবু শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। ধীরে ধীরে দাঁড়িয়ে বলল, আমি গাড়ি বেশ করেছি, তুমি শান্ত হও। রশিদ, মোস্তফা আর ইয়ামিন একই কলেজে পড়াশোনা করত। রশিদ ডাক্তার হতে চেয়েছিল বলে মেডিকেল কলেজে চলে যায়। ইয়ামিন আর রশিদ বন্ধু হলেও মোস্তফা আর ইয়ামিনের মধ্যে কোনো কালেই বন্ধুত্ব ছিল না। উর্মিকে কয়েকবার মোস্তফা ইয়ামিনের সাথে দেখেছিল। মেয়েটাকে পছন্দ হওয়ায় বিয়ের প্রস্তাব পাঠায়। মোস্তফা ছেলে হিসেবে বেশ ভালো বলে কারো আপত্তি ছিল না। দুজনের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। উর্মির অনার্স কমপ্লিট হলে তাদের বিয়ে হবে। রশিদ তাকিয়ে আছে রাবিয়ার দিকে। শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়, খামচির দাগ। শুধু তাই না, বেল্ট দিয়ে পেটানোর দাগও দেখা যাচ্ছে। বেশ অত্যাচার হয়েছে মেয়েটার উপর। রাবিয়াকে বেশ কয়েকবার দেখেছে সে, কিন্তু আজ যেন চিনতেই পারছে না। বাঁচাতে পারবে তো মেয়েটাকে? ব্লিডিং থামার নাম নিচ্ছে না। রশিদ বাকি ডাক্তারদের চিকিৎসা করতে বলে বের হলো। সবাই চিন্তিত হয়ে দাঁড়িয়েছে। আশফিয়া বেগম কাঁদতে কাঁদতে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। রমজান সাহেব চুপচাপ দাঁড়িয়ে আছেন। এমন সর্বনাশের সম্মুখীন হবেন উনি কখনো ভাবেননি। মোস্তফা আর উর্মি এগিয়ে আসলো রশিদের দিকে। ভাইয়া, রাবেয়া কেমন আছে? আমরা চেষ্টা করছি ব্লিডিং থামানোর, মিথ্যা বলবো না, ওর অবস্থা আসলেই খুব খারাপ, সব উপরওয়ালার হাতে। আশফিয়া বেগমের কান্নার গতি আরো বেড়ে গেল। রশিদ আর কি বলবে ভেবে পেল না, পাশ কাটিয়ে চলে গেল। উর্মির মাথা শূন্য হয়ে গেল রশিদের কথা শুনে। চারপাশে শুধু কান্নার শব্দ। ইয়ামিন বিরক্ত হয়ে বলল, থামবেন আপনারা? কিছু হয়নি আপনাদের মেয়ের? রমজান সাহেব ইয়ামিনের দিকে তাকিয়ে বললেন, তোমাকে এখানে কেউ থাকতে বলেনি, চল তুমি এখান থেকে, আমাদের মেয়ে আমরা বুঝে নেব। তো বুঝে নেন, না বলেছি আমি? সুলতান সাহেব ইয়ামিনের কলার ধরে টেনে দাঁতে দাঁত চেপে বললেন, আমি বুঝতে পারছি না তুমি কার মতো হয়েছো। হসপিটাল বলে তামাশা করতে চাচ্ছি না, চুপচাপ চলে যাও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। ইয়ামিন নিজের কলার ছাড়িয়ে বিরক্ত চেহারা বানিয়ে দাঁড়িয়ে রইল। মোস্তফার বন্ধু আসলো কিছুক্ষণ পর। সে জানতে পারলো রাবের অবস্থা ভালো না। যদি তার জ্ঞান ফিরে তাহলে স্টেটমেন্ট দিতে পারবে। আশফিয়া বেগমের প্রেশার লো হয়ে গিয়েছে। ওনাকে ঘুমের ঔষধ দিয়ে অন্য কেবিনে রাখা হয়েছে। রাতে বেরিয়েছে ইলিয়াস রাবেয়াকে খোঁজার জন্য। এখনো হয়তো খুঁজে বেড়াচ্ছে। উর্মি ইলিয়াসকে কল দিয়ে হসপিটাল আসতে বলল। মোস্তফা পুলিশের সাথে কথা বলছে। ডাক্তার রশিদের সাথে আমি কথা বলেছি, উনি টেস্ট করতে দিয়েছেন। ওনার সন্দেহ রাবিয়ার গণধর্ষণ হয়েছে। এখন রিপোর্ট আসার অপেক্ষা। আমি অনুরোধ করছি তোকে, যারা এই পাপ করেছে তারা যত জঘন্য শাস্তি পায়, জঘন্য। আমি ওয়াদা করছি তাকে তাদের যেভাবেই হোক খুঁজে বের করব। এবার শুধু রাবিয়া স্টেটমেন্ট দেওয়ার মতো অবস্থায় আসুক। তাদের থেকে কিছুটা দূরে ইয়ামিন দাঁড়িয়ে আছে। আলী ও মোস্তফার কথা শুনে সে ওটির দরজার দিকে তাকিয়ে হাত মুঠো শক্ত করে ফেলল। ব্লিডিং বন্ধ হয়েছে, কিন্তু রাবেয়ার অবস্থা তবুও ভালো না। তার জ্ঞান ফেরার কোনো চান্স পাচ্ছে না। মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে রশিদ। ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করা হয়েছে। রশিদ ওটি থেকে বের হয়ে সবার উদ্দেশ্যে বলল, রাবেয়াকে আইসিইউতে শিফট করা হবে, দোয়া করুন যাতে তার জ্ঞান ফিরে আসে। আগামী 24 ঘন্টা বেশ ক্রিটিক্যাল, তার জ্ঞান ফিরলে বাঁচার চান্স বেড়ে যাবে। যদি জ্ঞান না ফেরে? সবার দৃষ্টি গেল ইয়ামিনের দিকে। ইয়ামিন রশিদের দিকে তাকিয়ে আছে। রশিদ লম্বা নিঃশ্বাস ফেলে বলল, মাথায় আঘাত লেগেছে তার, মেমোরি লস বা কমায় যেতে পারে, এমনও হতে পারে ব্রেন স্ট্রোক হবে তার। বেঁচে ফেরার চান্স খুব কম। রমজান সাহেব উঠে দাঁড়িয়ে গর্জে উঠলেন,
ইয়ামিন, তুমি যাও এখান থেকে। তুমি সুলতান ভাইয়ের ছেলে বলে আমি এতক্ষণ সহ্য করেছি। ইয়ামিন ভ্রু কুচকে বলল, আমার সাথে রাগারাগি করে কি লাভ? ডাক্তার কি বললো শুনেননি? তুমি কি চাও আমার মেয়েটা মরে যাক? কোনো উত্তর দিল না ইয়ামিন, মুখ ঘুরিয়ে ফেললো সাথে সাথে। সুলতান সাহেব এগিয়ে এসে রমজান সাহেবের কাঁধে হাত রেখে বললেন, হয়তো সারা জীবন আমাকে মাপ চেয়ে যেতে হবে তোমার কাছ থেকে। আমি মনে করতাম আমার বড় ছেলে আমার মান সম্মান রক্ষা করবে, কিন্তু ভুল ভাবতাম। ইয়ামিনের প্রতিটা কাণ্ড আমাকে লজ্জিত করে। ইয়ামিন বিরক্ত হয়ে বিড়বিড় করতে লাগলো। উর্মি সবকিছু চুপচাপ দাঁড়িয়ে দেখছে। তার ভাই খারাপ মানুষ না, কিন্তু ইদানিং এমন ব্যবহার কেন করছে সে বুঝতে পারছে না। খুশির আমেজ ছড়িয়ে পড়লো চারপাশে। রাবেয়ার জ্ঞান ফিরেছে। আইসিইউতে বলে কাউকে ভেতরে যাওয়ার পারমিশন দেয়নি রশিদ। শুধু ইন্সপেক্টর আলী যেতে পারবে ভেতরে স্টেটমেন্ট নেওয়ার জন্য। ইয়ামিন এই কথা শুনে রশিদের কাছে জোরালো, তুই শুধু একজনকে ভেতরে যাওয়ার পারমিশন কেন দিলি? রাবেয়া এখন এত মানুষের সম্মুখীন হতে পারবে না। আমি এত কিছু বুঝি না। রাবেয়ার স্টেটমেন্ট আমি শুনতে চাই। আরে ভাই তুই রিল্যাক্স হ। রশিদ, ভেতরে যেতে দে আমায়। তোর কি হয়েছে ইয়ামিন? চেহারার রং উড়ে আছে কেন তোর? ইয়ামিন আমতা আমতা করে বলল, কই না তো। আচ্ছা, তুই দরজার সামনে দাঁড়িয়ে দূর থেকে রাহেলাকে দেখতে পারবি। ওকে দেখার ইচ্ছে আমার নেই। আমি তো শুধু ওর স্টেটমেন্ট শুনতে চাই। ইয়ামিন বিড়বিড় করতে করতে কথাটা বলল, তাই রশিদ শুনতে পায়নি। দুজনে এগিয়ে গেল আইসিইউর দিকে। নার্সের হাত চাপটে ধরে কাঁপছে রাবেয়া। আলী বেশ দূরে দাঁড়িয়ে আছে। রাবেয়া তাকে দেখেই চিৎকার চেঁচামেচি করছে, তাকে সামলানো যাচ্ছে না। উর্মি তার চিৎকার শুনে নিজেকে সামলাতে পারল না, দৌড়ে গেল ভিতরে। উর্মি থমকে গেল রাবেয়াকে দেখে। পুরো চেহারায় জখমের দাগ। রাবেয়া ঠোঁট উল্টে কেঁদে উঠল তো উর্মিকে দেখে। উর্মি ধীর পায়ে হেঁটে গেল। রাবেয়া উঠতে চাইছে কিন্তু পারছে না, পুরো শরীরে ক্ষত, তাই শক্তি পাচ্ছে না। উর্মি রাবেয়ার পাশে বসলো। কি বলবে সে? রাবেয়ার অবস্থা দেখে তার মন চাচ্ছে না কিছু জিজ্ঞাসা করতে, কিন্তু স্টেটমেন্টটা তো খুব জরুরি। আলী এগিয়ে আসলো। রাবেয়া চিৎকার করে বলল, সামনে আসবে না, খবরদার ছুবে না আমায়। উর্মি আপু, আপু ওকে যেতে বলো। উর্মি রাবেয়ার হাত মুঠোয় নিয়ে বলল, উনি পুলিশ, উনি তোমার কোনো ক্ষতি করবে না রাবেয়া। আলী ভাইয়া অনেক ভালো। না না আপু না, ভালো বলতে কেউ নেই এই দুনিয়ায়। যাকে ভাইয়া বলে ডাকতাম সেই আমার এত বড় ক্ষতি করলো। সবাই থমকে গেল রাবেয়ার কথা শুনে। উর্মি অবাক হয়ে আলীর দিকে তাকালো। আলী দ্রুত এসে রাবেয়াকে বলল, মিস রাবেয়া, কার কথা বললেন আপনি? নাম বলুন। আলীর সামনে আসতেই রাবেয়া আবার চেঁচামেচি শুরু করলো। উর্মি রাবেয়াকে তুলে জড়িয়ে ধরে রাখলো, শান্ত করার চেষ্টা করছে তাকে। রাবেয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। উর্মি রাবেয়ার মাথায় হাত বুলোতে বুলোতে বলল, ভাইয়া তুমি যদি আমাদের তার নাম না বলো আমরা কিভাবে তাকে শাস্তি দেব? একবার তার নাম বলে দাও, আমরা ওয়াদা করছি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। রাবেয়া ঘেমে একাকার। উর্মির চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফুঁপিয়ে কেঁদে উঠল। উর্মি রাবেয়ার গালে হাত দিয়ে বলল, আমি আছি তো তোমার সাথে, ভয় পেও না। রাবেয়া কিছু বলার আগেই তার চোখ গেল দরজার দিকে। চোখ বড় বড় করে বলল, ওই যে ওখানে, ওই যে আপু দেখো দাঁড়িয়ে আছে। উর্মি আর আলী দরজার দিকে তাকালো। উর্মি থমকে গেল মানুষটাকে দেখে। দরজার পাশে মোস্তফা দাঁড়িয়ে আছে। রাবেয়ার নিঃশ্বাস আটকে গেল, লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে। রশিদ দ্রুত দৌড়ে এসে বলল, আপনারা বাইরে যান, রাহেলার প্যানিক অ্যাটাক হচ্ছে। উর্মি উঠে দাঁড়ালো। রাবেয়াকে অক্সিজেন মাস্ক পরিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই রাবেয়া ঘুমিয়ে পড়ল। রশিদ সবাইকে আইসিইউ থেকে বের করে দিল। মোস্তফা এমন মানুষ না, সবাই তাকে ভীষণ বিশ্বাস করে, কিন্তু রাবেয়া তাকে কেন ইশারা করলো? উর্মি এলোমেলো হয়ে আছে, চুপচাপ চেয়ারে বসে কপালে হাত দিয়ে রেখেছে। মোস্তফা উর্মির সামনে হাঁটু গেড়ে বসে তার হাত ধরে বলল, তুমি বিশ্বাস করো, রাবেয়ার কোথাও ভুল হচ্ছে। ইয়ামিন রাগী কণ্ঠে বলল, তোমাকে আমার আগে থেকে অপছন্দ। দেখলেন আব্বু, বলেছিলাম না এই ছেলের সাথে উর্মির বিয়ে দিয়েন না। ইয়ামিন বিশ্বাস করো, আমি রাবেয়ার ক্ষতি করিনি। রাবেয়া মিথ্যে বলেছে?
রাবিয়ার ভুল হচ্ছে, ও এখন টমার মাঝে আছে, তো ভুল হওয়া কি স্বাভাবিক না? ধর্ষিতা তার ধর্ষককে চিনতে কখনোই ভুল করবে না। উর্মি ধমকের স্বরে বলল, চুপ থাকবে তোমরা প্লিজ, আল্লাহর ওয়াস্তে চুপ থাকো। মেয়েটার অবস্থা দেখে কি মায়া হচ্ছে না তোমাদের? আমাদের সাথে বেড়ে ওঠা মেয়েটার উপর দিয়ে আজ কিয়ামত যাচ্ছে। প্লিজ চুপ থাকো তোমরা। বলেই উর্মি কেঁদে উঠল। রশিদ আইসিইউ থেকে বের হয়ে বলল, এটা হসপিটাল, আপনারা প্লিজ চুপ থাকুন। আর আইসিইউর বাইরে এত মানুষের ভিড় আমরা অ্যালাউ করি না। আপনারা প্লিজ এখন চলে যান। রমজান সাহেব কান্না জড়িত কণ্ঠে বললেন, আর মেয়েকে এই অবস্থায় রেখে কেউ যাব? আন্টিকে যে কেবিনে রাখা হয়েছে সেখানে চলে যান। উনি হঠাৎ ঘুম থেকে উঠে পড়লে চিন্তিত হবেন। আপনারা ওনাকে সামলাতে পারবেন? তখনই ইলিয়াস দৌড়ে আসলো। সে যখন এসেছিল, একটা নার্স তাকে ঔষধ নিয়ে আসতে বলেছিল। ঔষধের প্যাকেট রশিদের দিকে এগিয়ে দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সব ওষুধ নিয়ে এসেছি। রাবেয়া কেমন আছে ভাইয়া? রশিদ উত্তর দিল না। প্যাকেট হাতে নিয়ে আইসিইউর ভিতরে চলে গেল। ইলিয়াস সবার দিকে চোখ বুলিয়ে বলল, কি হলো? কি বলছে রাবেয়া? ইয়ামিন আর চোখে মোস্তফাকে দেখে বলল, রাবেয়া বলেছে মোস্তফা তার রেপিস্ট। ইলিয়াস অবাক হওয়ার শেষ পর্যায়ে চলে গেল। উর্মি দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, অনেক হয়েছে, মোস্তফা নির্দোষ। তার মানে রাবেয়া বানিয়ে বলছে? রাবেয়া মোস্তফার নাম নেয়নি, আর ভুলে যেন না। ভাইয়া আপনিও দরজার পাশেই দাঁড়িয়েছিলেন। ইয়ামিন কপাল কুঁচকে ফেলল। সুলতান সাহেব ধমকের স্বরে বললেন, কুকুর বিড়ালের মতো লড়াই করতে ভালো লাগে তোদের? রাবেয়া কারো নাম নেয়নি, তাই একে অপরকে দোষারোপ করা বন্ধ করো। এটা আপনার ছেলেকে বোঝান। মোস্তফার নামে আর একটা অপবাদ শুনলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলেই উর্মি হন হন করে চলে গেল। তার পিছু পিছু মোস্তফা গেল। রমজান সাহেব ফুপিয়ে কাঁদছেন। সুলতান সাহেব ওনার পাশে বসে বললেন, তুমি চিন্তা করো না রমজান, আমরা সবাই আছি রাবেয়ার পাশে। ও তো তোমার একার মেয়ে নয়, আমিও তাকে নিজের মেয়ে ভাবি। কেউ তার সম্মান নিয়ে একটা প্রশ্ন করার দুঃসাহস পর্যন্ত করতে পারবে না। ভাইজান, আমি আমার মেয়ের সম্মান নিয়ে চিন্তা করছি না। আমার মেয়ের কিছু হয়ে গেলে আমরা দুই বুড়ো বুড়ি মরে যাব। বলেই হাওমা করে কেঁদে উঠলেন রমজান সাহেব। ইলিয়াস চোখের পানি মুছিয়ে বলল, আঙ্কেল, আমি ওয়াদা করছি রাবিয়ার দর্শককে আইন ছেড়ে দিলেও আমি ছাড়বো না। ইয়ামিন এক ভ্রু কুঁচকে করে বলল, কি করবি শুনি? ইলিয়াস ইয়ামিনের দিকে তাকিয়ে বলল। তখনই দেখে নিও। আলী হাত আড়াআড়ি ভাবে করে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাথা কাজ করছে না তার। চোখ বন্ধ করে ভাবতে লাগলো দরজার পাশে কে কে দাঁড়িয়েছিল তখন। মোস্তফা দরজার পাশে ছিল ঠিক, কিন্তু মোস্তফাই কাজ করতে পারে না। উর্মির জন্য মোস্তফা পানি নিয়ে পাশে বসলো। মাথা তুলে আলীকে দেখে বলল, কি ভাবছিস তুই? আলীর ঘোর ভাঙল। মোস্তফার দিকে তাকিয়ে বলল, তোর সাথে কি কেউ দাঁড়িয়েছিল? না, কিন্তু ইয়ামিন আমার পিছনে দাঁড়িয়েছিল। উর্মি পানি পান করছিল। মোস্তফার কথা শুনে অবাক হয়ে বলল, আমার ভাইয়ের উপর সন্দেহ করো না। হ্যাঁ, উনি বদমেজাজি, সবসময় উল্টাপাল্টা কথা বলে, কাউকে সম্মান করতে জানে না। তাই বলে এই না যে উনি এত নিচে নেমে যাবে। রাবেয়া নাম নেয়নি কারোর। আচ্ছা, আরো কিছুদিন অপেক্ষা করা যাক, রিপোর্ট আসা যাক। রাবেয়া যতদিন পর্যন্ত নাম না বলবে ততদিন আমি কাউকে অ্যারেস্ট করতে পারবো না। জীবনে যখন পরীক্ষার সময় আসে তখন ধৈর্যের অধ্যায় পড়তেই হয়। রাবেয়াকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার পর আর ঘুম থেকে ওঠেনি। রিপোর্ট এসে পড়েছে। রশিদ তো রিপোর্ট দেখে হতাশ। যেমনটা ভেবেছিল, রাবেয়ার গণধর্ষণ হয়েছে। রশিদ রিপোর্ট নিয়ে কেবিনে গেল। সবাই সেখানে বসে আছে। রাবেয়ার আম্মুকে উর্মি সামলাচ্ছে। রশিদকে দেখে সবাই আগ্রহী হয়ে তাকালো। রশিদ মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে আসলো। মোস্তফা ভীতু গলায় বলল, কি হলো রশিদ? রাবিয়া ঠিক আছে তো? রাহেলা গণধর্ষণ হয়েছে। এমন পরিস্থিতিতে কি বলবে, কি করবে কেউ বুঝতে পারছে না। রাবেয়ার মা থমকে বসে আছে। বাবাও তপ দেখিয়ে দাঁড়িয়ে আছেন। আলী বলল, রাবেয়ার জ্ঞান ফিরতে কতক্ষণ লাগতে পারে? এটা আমি বলতে পারবো না। তার অবস্থা তত পর্যন্ত ভালো যত পর্যন্ত সে ঘুমে।
কিন্তু ডক্টর রশিদ, আমার তার স্টেটমেন্ট নেওয়া খুবই প্রয়োজন। আমি জানি, কিন্তু তার প্রাণ বাঁচাতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে। তার জ্ঞান ফিরলে আপনারা তার সাথে হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আসফিয়া বেগম চোখে পানি মুছে বললেন, জি জি রশিদ, তুমি ঠিক বললে। আমার মেয়ে যদি আমাদের কাঁদতে দেখে অনেক কষ্ট পাবে। রশিদ হতাশা নিয়ে চলে গেল। সাথে আলিও গেল কেসের সম্পর্কে কিছু কথা বলার জন্য। সবাই নিজেদের মতো আবার অপেক্ষা করতে লাগলো রাবেয়ার ঘুম থেকে ওঠা। করিডোরের চেয়ারে বসে আছে ওর। সে ইয়ামিনের কথা ভাবছে। রাবেয়া ইয়ামিনকে দেখলে কেন পাগলামি করলো তখন? ইয়ামিন কি এমন কাজ করতে পারে? মোস্তফা ইলিয়াসের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসে। উর্মিকে দেখে চিন্তিত লাগছে। ইলিয়াস উর্মির পাশে বসল। উর্মির হাত ধরতেই উর্মি চমকে ইলিয়াসের দিকে তাকালো। চিন্তা করিস না, রাবেয়া ঠিক হয়ে যাবে। উর্মি নড়ে চড়ে বসলো। ইনশাআল্লাহ। ভাই, সবাই না খেয়ে আছে, গিয়ে সবার জন্য খাবার নিয়ে আয়। ইয়ামিন ভাইয়া অলরেডি সবার জন্য খাবার নিতে গিয়েছে। ও, তোমরা একটা বিষয় নোট করেছো? তারা দুজন মোস্তফার দিকে তাকালো। রাবিয়া ইয়ামিনকে না পুরুষ মানুষ দেখলেই পাগলামো করে। কিন্তু আইসিইউর ভেতরে তখন রাশিদ ভাইও ছিল, তাই না? তো ভাইয়াকে দেখে তো রাবেয়া পাগলামো করেনি। উর্মি লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি কিছু বুঝতে পারছি না। ইলিয়াস ভাইয়া এমন কাজ করতে পারে? ভাইয়া ছোটবেলা থেকে রাবেয়াকে দু চোখে সহ্য করতে পারে না, তাই বলে ভাইয়া এই কাজ করবে? না রে, ভাইয়ার উপর আমার ভরসা আছে। দূর থেকে হঠাৎ ইয়ামিনের কণ্ঠ ভেসে আসলো। মনে হচ্ছে রাবিয়া নাটক করছে। তারা সবাই ইয়ামিনের দিকে তাকালো। ইয়ামিন পকেটে হাত দিয়ে তাদের দিকে হেঁটে এসে আবার বলল, আর তোমরা হয়তো ভুলে যাচ্ছ রাবিয়া আমাকে না মোস্তফাকে দেখে পাগলামো করেছে। ভাইয়া, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, চলে যান এখান থেকে। ভাই থেকেও বেশি এখনই পরপুরুষ। পরপুরুষ ছিল, এখন সে আমার হবু স্বামী। তার সম্পর্কে একটা বাজে কথা আমি সহ্য করব না। ইয়ামিন মোস্তফার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কি জাদু করেছো আমার বোনের উপর? তুমি রেপিস্ট হলেও তোমার উপর অন্ধের মতো বিশ্বাস করবে। উর্মি দাঁড়িয়ে ইয়ামিনের চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করি। সে মানুষটাই এমন। আপনাকে চিনতে আমার ভুল হয়েছে ভাইয়া। আপনি ভাই বলে আমি ভাবতে পারছি না আপনি রাবেয়ার রেপিস্টেড। কিন্তু যদি রাবেয়া... উর্মি পুরো কথা শেষ করার আগেই ইয়ামিন দাঁতে দাঁত চেপে বলল, ইয়ামিন হোসেনের এত বাজে দিন আসেনি ওই মেয়েকে ছুঁয়ে দেখবে। ওর প্রতি আমার কোনো কালেই ইন্টারেস্ট ছিল না। তো এমন আজে বাজে অপবাদ দেওয়া বন্ধ করো। ইলিয়াস দাঁড়িয়ে উঁচু স্বরে বলল, থামো তোমরা। এখন আমাদের সম্পর্কের মাঝেও কি ফাটল তৈরি করবো আমরা? আমরা যদি এভাবে একের পর একের সাথে ঝগড়া করে থাকি, তাহলে রাবেয়ার দর্শক তো পার পেয়ে যাবে। তোমার বোনকে বোঝাও, আর একবার যদি আমার উপর সন্দেহের আঙ্গুল তুলে ভুলে যাব ও আমার আপন বোন। বলেই ইয়ামিন হন হন করে চলে গেল। মোস্তফা হাত মুঠো শক্ত করে ইয়ামিনের যাওয়ার পথে তাকিয়েছে। উর্মি লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করল। মোস্তফা উর্মিকে নিয়ে বাইরে বের হয়েছে। উর্মির মানসিক যন্ত্রণা হচ্ছে বেশি ভাবতে ভাবতে। সময়টা এখন বিকাল, রোদ নেই আকাশে, হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। উর্মি হাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে মোস্তফার পাশাপাশি হাঁটছে। দুজনেই চুপ, কিন্তু এই নীরবতা খারাপ লাগছে না তাদের। আবার প্রিয় মানুষটা পাশে থাকার পরও চুপ থাকাটা কি ভালো দেখায়? মোস্তফা নীরবতা ভাঙলো। চলো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া যাক। তুমি রাত থেকে না খেয়ে আসো। আমার গলা দিয়ে খাবার নামবে না মোস্তফা। এভাবে তো তুমিও অসুস্থ হয়ে পড়বে। তুমি অসুস্থ হয়ে পড়লে তো আমার কষ্ট হবে, জানো না? উর্মি দাঁড়িয়ে ভ্রু কুঁচকে মোস্তফার দিকে তাকালো। মোস্তফাও দাঁড়িয়ে উর্মির চাহনি দেখে বলল, আমি ভুল কিছু বললাম? তুমি থাকতে আমি অসুস্থ হতে পারি? মোস্তফা শব্দ করে হাসলো। উর্মি মুচকি হাসলো তার হাসি দেখে। হাত বাড়িয়ে মোস্তফার বাম হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে লম্বা নিঃশ্বাস ফেলল। বেশ শান্তি অনুভব হয় মানুষটা পাশে থাকলে। মোস্তফা উর্মির কপালে থাকা চুলগুলো সরিয়ে বলল, আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। যে সম্পর্কে অবিশ্বাস সৃষ্টি হয় সে সম্পর্কে কোনো মূল্য থাকে না। আমি জানি তুমি কেমন, আর আমি এটাও জানি তুমি গতকাল তোমার কাজে ব্যস্ত ছিলে। তুমি রাবেয়াকে বোনের মতো দেখো, তো তোমার উপর সন্দেহ কিভাবে করি? মোস্তফা উর্মির কপালে চুমু দিয়ে বলল,
ভালোবাসি উর্মি। আমারও জবাব দিতে হবে? মোস্তফা মুচকি হেসে না সূচক মাথা নাড়ল। রাবেয়ার অবস্থা কিছুটা ভালো হয়েছে। 22 ঘন্টার পর তার ঘুম ভেঙেছে। রশিদ ইচ্ছে করেই তাকে হাই পাওয়ারের ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল, কারণ সে খুব ভয় পায় জেগে থাকলে। মাথায় আঘাত লেগেছে, বেশি চিন্তা করলে ব্রেন স্ট্রোক হতে পারে। আলী পারছে না তার স্টেটমেন্ট নিতে। রশিদ কোনো পুরুষ মানুষ ভেতর যেতে দেয়নি। রাবেয়ার মাও শুধু একবার মেয়ের সাথে দেখা করেছে। তাকে সেই ঘটনা নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি এখনো। প্রশ্ন করলে যদি প্যানিক অ্যাটাক হয়। রাত 2টা বাজে এখন। মোস্তফা বাসায় চলে গিয়েছিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার হসপিটাল এসেছে। সুলতান সাহেবকে জোর করে ইলিয়াস বাসায় দিয়ে এসেছে। রমজান সাহেব আর আশফিয়া বেগমকেও বলেছিল, কিন্তু ওনারা কোনো মতেই মেয়েকে একা রেখে যাবেন না। রাবেয়া তো ওনাদের কলিজার টুকরা, তাই কেউ আর জোর করেন। রাবেয়া ধীরে ধীরে চোখ খুলে তাকালো। এদিক সেদিক চোখ বুলিয়ে দেখে পাশে একজন নার্স বসে বসে বই পড়ছে। রাবেয়া নিচু স্বরে বলল, আপু আমাকে একটু পানি দেওয়া যাবে? নার্স বই রেখে রাবেয়ার দিকে তাকালো। বেশ মায়া হলো ওনার রাবেয়ার অবস্থা দেখে। দ্রুত গ্লাসে পানি ঢেলে বেড উঁচু করে নিল। রাবেয়া ঠিক মতো হা করতে পারছে না, ঠোঁটের চারপাশে ক্ষত। নার্স একটা চামচ দিয়ে রাবেয়াকে একটু করে পানি পান করাচ্ছে। পানি পান করে রাবেয়া বলল, আমার আম্মু কোথায়? আপনার পুরো পরিবার বাহিরে। আমার আম্মুকে ডেকে দিবেন, ওনাকে দেখতে ইচ্ছে করছে। জি, আমি ডাকছি। আমার আব্বুকে আসতে বলবেন না প্লিজ। আপনার আব্বু ছটফট করছে আপনাকে দেখার জন্য। আমি পারবো না আমার আব্বুকে মুখ দেখাতে। ওনার মান সম্মান রক্ষা করতে পারিনি আমি। রাবেয়ার চোখ বেয়ে পানি পড়ল। নার্স আর কিছু বলল না। উনি বুঝতে পারলেন রাবেয়ার অনুভূতি। উনি বাইরে গিয়ে রাবেয়ার আম্মুকে ডাকলেন। আসফিয়া বেগম দ্রুত আইসিইউর ভেতরে গেলেন। রাবেয়া মাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। আসফিয়া বেগমের মুখে হাসি ফুটল। মেয়ের সামনে কান্না করা যাবে না। উনি হেঁটে এসে রাবেয়ার পাশে বসলেন। রাবেয়ার যখন জন্ম হয়েছিল সবাই বলতো এটা মানুষ না, এটা তো একটা ছোট্ট পরী, কি সুন্দর দেখতে। চেহারায় এখনো সেই ছোটবেলার নূর ছেয়ে আছে। চেহারার বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ। সেই পিসাজদের কি একটুও মায়া হয়নি ওনার মেয়ের উপর? আসফিয়া বেগম আলতো করে মেয়ের গালে হাত রাখলেন। রাবেয়া বলল, আব্বুকে আমার উপর রেগে আছে আম্মু? না তো, তোমার আব্বু তো অপেক্ষায় আছে, তুমি সুস্থ হলে আমরা বাসায় যাব। আমি বাসায় যাব না। আমরা তো তোমার সাথে আছি। আম্মু আম্মু, ও আবার আমাকে বোকা বানিয়ে নিয়ে যাবে। কে কে নিয়ে যাবে তোমায়? রাবেয়ার গলা ধরে আসলো। বলবে না, যদি নাম বললে মেরে ফেলে। সে তো বলেছিল তার সম্পর্কে কাউকে বললেই তার বাবা মা সবাইকে মেরে ফেলবে। মোস্তফা আর উর্মি হসপিটাল ফিরে আসলো। এসে শুনে রাবেয়ার জ্ঞান ফিরেছে। উর্মি রশিদের কাছ থেকে পারমিশন নিতে গেলে ভেতরে যাওয়ার জন্য। ইয়ামিন জানতো না রাবেয়ার জ্ঞান ফিরেছে। জানার পর সে এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে গেল আইসিইউর দিকে। কপাল বেয়ে ঘাম ঝরছে তার। ইয়ামিনকে যেতে দেখে মোস্তফা আর ইলিয়াসও তার পিছন পিছন গেল তাকে থামাতে। রশিদ পুরুষদের যেতে না বলেছে, তবুও ইয়ামিন যাচ্ছে। তার ইয়ামিন পেছন থেকে অনেকবার ডাকছে, কিন্তু ইয়ামিন থামেনি। মোস্তফা অবাক হলো, ইয়ামিন রাবেয়ার জ্ঞান ফেরা নিয়ে এত কেন চিন্তিত। ইয়ামিন দ্রুত আইসিইউর ভেতরে গেল। রাবেয়া ফুপিয়ে কাঁদছে আসফিয়ার হাত ধরে। ইলিয়াস আর মোস্তফা দৌড়ে আসলো। মোস্তফা ইয়ামিনের হাত ধরে বলল, কি করছো? তুমি শুনোনি রশিদ কি বলেছে? কথা বলার শব্দ শুনেই রাবের দরজার দিকে তাকালো। তাকাতেই ভয় পেয়ে গেল। আসফিয়া বেগমের হাত খামচে ধরে বলল, আম্মু ও এসেছে, ও আবার এসেছে। আসফিয়া বেগম তাদের দিকে তাকালো। ইলিয়াস বলল, কে রাবেয়া? নাম বলো তার। আমার কাছে আসবে না বলে দিলাম। রাবেয়ার চিৎকার চেঁচামেচি শুনে রশিদ আর উর্মি দৌড়ে আসলো। রাবেয়ার হাতে সেলাইন টেনে খুলে ফেলল। উঠে বসে বিছানায় থাকা বালিশ নিয়ে ছুঁড়ে মারল। বালিশ লাগলো ইয়ামিনের বুকে।
ইয়ামিন শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে রাবিয়ার দিকে। আশফিয়া বেগম পারছে না মেয়েকে সামলাতে। উর্মি দৌড়ে গেল। রাবেয়া বুকের সাথে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছে। রশিদ নার্সকে বলল রাবেয়াকে আবার ঘুমের ইঞ্জেকশন দিতে, কিন্তু লো পাওয়ারের। ইয়ামিন ঝুঁকে বালিশ নিয়ে এগিয়ে আসলো। রাবেয়া উর্মিকে আরো শক্ত করে বলল, আপু ওকে যেতে বলো। উর্মি পিছনে ঘুরে দেখে ইয়ামিন দাঁড়িয়ে আছে। উর্মির চোখ বেয়ে পানি পড়লো ভাইকে দেখে। নার্স রাবেয়াকে ঘুমের ইঞ্জেকশন দিল। রাবেয়া চিৎকার করে কাঁদছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। উর্মি রাবেয়াকে শুইয়ে দিয়ে শরীরে চাদর টেনে দিল। ইয়ামিন কাছে এসে উর্মির দিকে বালিশ এগিয়ে দিয়ে বলল, ওর মাথার নিচে বালিশ দাও। উর্মি খপ করে ইয়ামিনের হাত থেকে বালিশ নিয়ে বলল, বের হন আপনি এখান থেকে, আপনার চেহারা পর্যন্ত দেখতে চাই না আমি। ইয়ামিনের দৃষ্টি রাবেয়ার দিকে। আশফিয়া বেগম ইয়ামিনকে সজোরে ধাক্কা দিয়ে বললেন, দূরে থাকো আমার মেয়ের থেকে। ইয়ামিন দু কদম পিছিয়ে গেল, কিন্তু তার দৃষ্টি রাবেয়ার উপর থেকে সরছে না। ইলিয়াস এসে ইয়ামিনকে টেনে বাইরে নিয়ে গেল। ভাইয়া, আপনি কি সত্যি রাবিয়াকে? ইলিয়াস পুরো প্রশ্নটা করতে পারল না। ইয়ামিন ধীর পায়ে এগিয়ে গেল। ইলিয়াস আবার বলল, কোথায় যাচ্ছেন ভাইয়া? তাহাজ্জুদ পড়তে। ইয়ামিন এলোমেলো পায়ে হেঁটে হসপিটাল থেকে বেরিয়ে গেল। ইলিয়াস থমকে দাঁড়িয়েছে। মোস্তফা আর উর্মি বের হলো আইসিইউ থেকে। উর্মির আগে গজগজ করছে। মোস্তফার দিকে তাকিয়ে বলল, তোমার বন্ধু আলী কোথায়? থানা গিয়েছে। আসতে বলো। কেন? উর্মির সামনে তাকিয়ে বলল, তাকে বলো এসে ইয়ামিন হোসেনকে অ্যারেস্ট করে নিতে। সুলতান সাহেবের আজ ইচ্ছে করছে নিজের প্রাণ দিয়ে দিতে। ইয়ামিন নিজের ছেলে বলতেও লজ্জা করছেন। রমজান সাহেব রাগে কটমট করছেন। আশফিয়া বেগম কপালে হাত রেখে ফুঁপিয়ে কাঁদছেন। উর্মি চোখ মুখ শক্ত করে বলল, যদি ইয়ামিন ভাইয়া রেপিস্ট হয়ে থাকে আমি নিজে তাকে পুলিশে ধরিয়ে দেব। উর্মি বাবার দিকে তাকিয়ে বলল, আপনার মতামত কি আব্বু? তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। উর্মি মোস্তফার দিকে তাকিয়ে বলল, তোমার বন্ধুকে আসতে বলো। মোস্তফা আহত দৃষ্টিতে তাকিয়ে রইল উর্মির দিকে। উর্মি রাগী কণ্ঠে বলে উঠল, আসতে বলবে কিনা? মোস্তফা চুপচাপ পকেট থেকে মোবাইল বের করে আলীকে কল করলো। তাহাজ্জুদ নামাজ আদায় করে ইয়ামিন খাটে বসল। ভীষণ ঘুম পাচ্ছে তার। হসপিটালে কিছুক্ষণ বসার পর্যন্ত সময় পায়। খাটের সাথে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করল। বেশ কিছুক্ষণ পর তার মোবাইল বেজে উঠল। হাতে নিয়ে দেখে ইলিয়াস কল করছে। রিসিভ করে কানে ধরে বলল, বলো। ভাইয়া, আপনি কোথায়? বাসায়। দ্রুত বাসা থেকে বের হন আর যতদূর সম্ভব চলে যান। কিন্তু কেন? পুলিশ আসবে আপনাকে অ্যারেস্ট করার জন্য। আমি কেন পালাবো? আমি রেপিস্ট নই। রাবেয়ার প্রত্যক্ষ কাণ্ড আপনাকে দোষী প্রমাণ করেছে। রাবেয়া কেন এমন করছে আমি জানি না। বিশ্বাস করো ইলিয়াস, রাবেয়া ইচ্ছে করে আমাকে ফাঁসাচ্ছে। রাবেয়া এমন মেয়ে না ভাইয়া, ও কেন আপনাকে ফাঁসাবে? ওর হয়ে এত কথা বলছিস কেন? ইলিয়াস জবাব দিল না। ইয়ামিন লম্বা নিঃশ্বাস ফেলল। এই মেয়ের চক্করে পড়িস না ইলিয়াস। স্বেচ্ছায় নিজেকে বিলিয়ে এসেছে এই মেয়ে। এখন আমাকে ফাঁসিয়ে সবাইকে হাত করছে। ইলিয়াস দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে ভাই ডাকতেও ঘৃণা হচ্ছে আমার। এত বাজে চিন্তা ভাবনা আপনার। তাও ইয়ামিন জবাব দিল না। ইলিয়াস কল কেটে দিল। ইয়ামিন এক নজরে মোবাইলের দিকে তাকিয়ে আবার জানালার দিকে তাকালো। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। খাট থেকে নেমে জানালার পাশে গেল ইয়ামিন। মোস্তফা উর্মির হাত ধরে টেনে কেবিন থেকে বাইরে নিয়ে আসলো। পাগল হয়ে গেছো নাকি তুমি? ইয়ামিন এমন কাজ করতে পারে? রাবেয়া মিথ্যা বলছে না। রাবিয়া কিছু বলেনি। রাবিয়া শুধু ইয়ামিনকে দেখে রিয়েক্ট করেছে। তার রিকোয়েস্ট সব বলে দিয়েছে মোস্তফা। মোস্তফা উর্মির কাঁধে হাত রেখে বলল, উর্মি প্লিজ, এলাকায় তোমাদের পরিবারের অনেক নাম ডাক আছে। ইয়ামিনকে যদি শুধুমাত্র সন্দেহের কারণে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় কেমন দেখাবে বলো তো? আর তুমি তোমার ভাইয়ের উপর কেন বিশ্বাস করছো না? উর্মি মোস্তফার চোখে চোখ রেখে বলল, কারণ ইয়ামিন ভাইয়া এর আগে একবার রাবেয়ার সাথে বেয়াদবি করছিল। উর্মি মাথা নিচু করে ফেলল। শক্ত করে নিজের ওড়না চেপে ধরল সে। মোস্তফা আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? এটা প্রায় 2 বছর আগের কথা। আজ ইলিয়াস ও উর্মির
এইচএসসির রেজাল্ট দিয়েছে। পুরো বোর্ডে উর্মি 5 নাম্বার পজিশন পেয়েছে, আর ইলিয়াস কোনো মতো পাস করেছে। বাড়িতে আজ হই হুল্লা। রমজান সাহেব মিষ্টি কিনে সুলতান সাহেবের বাসায় আছে, সাথে আসফিয়া বেগম এবং রাবিয়া এসেছে। সুলতান সাহেব ড্রয়িং রুমে বসে কাজের লোকেদের বলছেন খাবারের আজ কি কি বানানো হবে। রমজান সাহেবকে দেখে উনি হাসি মুখে উঠে এগিয়ে গেলেন, সালাম দিয়ে সবাইকে বসতে বললেন। রাবিয়া এদিক সেদিক চোখ বুলিয়ে বলল, আঙ্কেল সবাই কোথায়? সবাই ছাদে, তুমি যাও। রাবিয়া মাথা নাড়িয়ে দৌড়ে গেল। ছাদে গিয়ে দেখে উর্মি আর ইলিয়াস ঝগড়া করছে, আর ইয়ামিন এক পাশে দাঁড়িয়ে সিগারেট টানছে। রাবিয়া ইয়ামিনকে দেখে কিছুটা বিরক্ত হয়ে এগিয়ে আসলো। উর্মি রাবিয়াকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। অনেক অনেক অভিনন্দন আপু। ধন্যবাদ। কখন আসলেন? এই মাত্র। কি ব্যাপার, তোমরা ঝগড়া করছো কেন? কেউ একজন জ্বলে পড়ে যাচ্ছে আমার রেজাল্ট দেখে, বলে আমি নাকি চিটিং করে পাশ করছি। জি হ্যাঁ, না হলে কি ওর মতো মাথা মোটা স্টুডেন্ট পাস করার? উর্মি তেড়ে যেতে নিল। রাবিয়া উর্মির হাত ধরে বলল, আচ্ছা হয়েছে তো, প্লিজ আর ঝগড়া করো না তোমরা। আব্বু আম্মু এসেছেন, চলো আমরা নিচে যাই। ইলিয়াস শুনেই চলে গেল। উর্মি আর রাবিয়া কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে। রাবিয়া হঠাৎ থেমে ইয়ামিনকে দেখে বলল, আপনি আসবেন না? ইয়ামিন রাবিয়ার দিকে তাকিয়ে সিগারেটে লম্বা টান দিয়ে বলল, আমি গিয়ে কি করব? আমরা যা করব মানে কথা বলবো বসে। তোমার সাথে কথা বলার রুচি নেই আমার, যাও এখান থেকে। আপনার সমস্যা কি জানতে পারি? আপনি আমার সাথে এমন ব্যবহার করেন কেন? ইয়ামিন সিগারেট ফেলে পা দিয়ে নিভিয়ে বলল, তোমাকে আমার সহ্য হয় না, হয়েছে? যাও এখন। রাবিয়া হন হন করে এগিয়ে এসে ইয়ামিনের বরাবর দাঁড়ালো। উর্মি আগ্রহ নিয়ে তাকালো তাদের দিকে। সে কিছুটা এক্সাইটেড, কারণ এখন নাটক শুরু হবে। রাবিয়া ভ্রু কুঁচকে বলল, আপনি কি দেখতে এতই খারাপ যে আপনি আমাকে সহ্য করতে পারেন না? কেন? তুমি তোমার চেহারা আয়নায় দেখে বুঝতে পারো না? যথেষ্ট সুন্দর আমি, না হলে কি আপনার দুটো বন্ধু বিয়ের প্রস্তাব পাঠাতো আমার বাসায়? খুব অহংকার করো তাই না নিজের রূপ নিয়ে? গর্ব করি। বেশি উড়ো না, পাখা কিভাবে কাটে আমি তা ভালো মতো জানি। রাবিয়া ইয়ামিনকে আস্তে করে ধাক্কা দিয়ে বলল, কি করবেন শুনি? ইয়ামিনের মাথায় রক্ত উঠে গেল। সবার সামনে নিষ্পাপ সেজে ঘুরে বেড়ায়, অথচ তার সাথে বেয়াদবি করে মেয়েটা। ইয়ামিন দাঁতে দাঁত চেপে বলল, চর মেরে দাঁত ফেলে দিব যদি আর একবার ছুঁয়ে দেখো আমায়। আপনি চর মারবেন আমাকে? সাহস আছে আপনার? তুমি আমার সাহস দেখতে চাও? হ্যাঁ দেখান। ইয়ামিন রাগে কটমট করছে। রাবিয়া এক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ইয়ামিনের দিকে। ইয়ামিনের ভাবসাব দেখে রাবিয়া ফিক করে হেসে দিল। চেহারা দেখুন নিজের, শুধু শুধু হাওয়ায় হুমকি দিয়ে কি লাভ? আজকের পর থেকে আমার উপর রাগ ছাড়ার আগে 101 বার ভেবে নিবেন মিস্টার ইয়ামিন হোসেন। বলেই রাবিয়া ঘুরে হাঁটা ধরল। ইয়ামিন খুব করে রাবিয়ার ওড়না ধরে টেনে হাতে নিয়ে নিল। উর্মি চমকে উঠল ইয়ামিনের কাণ্ড দেখে। রাবিয়া থমকে দাঁড়িয়েছে। উর্মি দৌড়ে এসে রাবিয়াকে জড়িয়ে ধরে ইয়ামিনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া এটা কি করছেন? রাবিয়ার ওড়না ফেরত দিন। ইয়ামিন ওড়নাটা মাটিতে ছুঁড়ে ফেলে বলল, আজকের পর থেকে এই মেয়ে যাতে আমার সামনে না আসে। এখন তো শুধু ওর ওড়না টেনেছি, পরের বার কাপড় টেনে ছেড়ার আগে দুবার ভাববো না। উনি অবাক না হয়ে পারল না, তার ভাই হঠাৎ হঠাৎ এইসব কাণ্ড করছে। রাবিয়া ইয়ামিনের দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, সামান্য ঝগড়ায় আপনি আমার সম্মান নিয়ে খেলা করছেন? ইয়ামিন রাবিয়ার চোখে চোখ রেখে বলল, তুমি আমাকে শয়তানের রূপ ডাকো তাই না? ঠিক নাম দিয়েছ। আমি কোন লেভেলে নামতে পারি তুমি আন্দাজও করতে পারবে না। বলেই ইয়ামিন রাবিয়ার ওড়নার উপর পা রেখে হেঁটে চলে গেল। রাবিয়া ইয়ামিনের যাওয়ার পথে তাকিয়ে থেকে বলল, তুমি জিজ্ঞাসা করো না আমি কেন তোমার ভাইকে অপছন্দ করি? ঠিক এই কারণে। আর আজ তো ওনার কাণ্ড আমার মনে ওনার প্রতি ঘৃণা জমাট হয়ে গিয়েছে, যা কখনো শেষ হবে না। মোস্তফা মাটির দিকে তাকিয়েছে, কি বলবে সে বুঝতে পারছে না। উর্মি আবার বলল, ভেবেছিলাম আমার ভাই এমন মানুষ না, কিন্তু হঠাৎ আমার সেদিনের কথা মনে আসলো। আমার ভাই রাগের মাথায় যে কিছু করতে পারে। কিন্তু রাবিয়ার গণধর্ষণ হয়েছে। ইয়ামিন ভাইয়ার
অনেক বন্ধু আছে, তাদের মধ্যে দুজন রাবেয়াকে বিয়ে করার জন্য পাগল ছিল। মোস্তফা এর উত্তরে কি বলবে ভেবে পাচ্ছে না। তখনই ইলিয়াস হনহন করতে করতে আসলো। তার রাগ দেখে উর্মি ভ্রু কুঁচকে বলল, কি হলো তোমার, এত রেগে আছো কেন? ভাইয়ার মাথা খারাপ হয়ে গিয়েছে। কি বলেছে? ভাইয়া বলছে রাবিয়া স্বেচ্ছায় ধর্ষণ হয়েছে। আদৌ কি একটা মেয়ে এমন করতে পারে? আমাদের রাবিয়া কি এমন মেয়ে, তুই বল? উর্মি মোস্তফার দিকে তাকিয়ে বলল, শুনলে? রাবিয়া যতক্ষণ পর্যন্ত নিজের মুখে ইয়ামিনের নাম না নিবে আমি ইয়ামিনকে সন্দেহ করব না, যদিও ওর উপর সন্দেহ করার নানান কারণ আছে। ইলিয়াস চেয়ারে বসে বলল, ঠিক বললে। আমিও প্রমাণ না হওয়া পর্যন্ত ভাইয়ার উপর সন্দেহ করবো না। হ্যাঁ, ভাইয়া খুব রাগী, তাই বলে এত বড় পাপ করতে পারে না। বৃষ্টি পড়ার কারণে পুরো এলাকার বিদ্যুৎ চলে গেছে। সকালে ঘুম থেকে উঠে ইয়ামিন তৈরি হয়ে বাসা থেকে বের হলো। রাতে না খেয়ে ঘুমিয়েছে এবং সকালেও নাস্তা করেনি। গাড়িতে বসে ইলিয়াসকে কল করলো, কিন্তু ইলিয়াস রিসিভ করেনি। উর্মি বাবা কাউকেই কল দিয়ে পেলাম না। ইয়ামিন লম্বা নিঃশ্বাস ফেলে অফিসে গেল। কাজে মন বসছে না। কোনো মতো অর্ধেক বেলা অফিসে কাটিয়ে বেরিয়ে পড়ল। সোজা বাসায় ফিরে আসলো। এসে দেখে বাড়ির দরজা খোলা। ভেতরে গিয়ে দেখে মোস্তফা সোফায় হেলান দিয়ে বসে আছে। ইয়ামিনকে দেখে উঠে দাঁড়ালো। উর্মি রান্নাঘর থেকে কফি নিয়ে বেরিয়ে এলো। এসে দেখে ইয়ামিন এসেছে। ইয়ামিনকে দেখে কিছুটা বিরক্ত হয়ে মোস্তফার দিকে কফি এগিয়ে দিল। ইয়ামিন চুপচাপ হেঁটে নিজের ঘরে গেল। মোস্তফা উর্মির হাত ধরে পাশে বসিয়ে বলল, কাজটা ঠিক করলে? আমার কেন জানি ভাইয়াকে দেখলে খুব রাগ হয়। শুনুনি আলী কি বলেছে? ইয়ামিনের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া কিভাবে অ্যারেস্ট করবে? রাবি স্টেটমেন্ট দেওয়ার মতো অবস্থায় নেই। রশিদ বলেছে যে কোনো সময় কমায় যেতে পারে। আল্লাহ না করুক রাবেয়া দ্রুত সুস্থ হয়ে যাক। তো এখন যাও, ইয়ামিনের জন্য চা বানাও। উর্মি মাথা নাড়িয়ে উঠে রান্নাঘরে চলে গেল। মোস্তফা কফির মগ রেখে ইয়ামিনের ঘরে গেল। ইয়ামিন খাটে বসে জুতা খুলছে। মোস্তফা দরজায় ঠকঠক করলো। ইয়ামিন না তাকিয়েই গম্ভীর কণ্ঠে বলল, কারোর সাথে কথা বলতে চাচ্ছি না আমি। মোস্তফা এগিয়ে গেল। ইয়ামিনের পাশে দাঁড়াতেই ইয়ামিন মাথা তুলে মোস্তফাকে দেখল। বিরক্ত চেহারা বানিয়ে বলল, মন ভরেছে আমার বোনকে আমার বিরুদ্ধে নিয়ে গিয়ে। ভুল ভাবছো ইয়ামিন। উর্মি রাবিয়ার জন্য খুব টেনশনে আছে, তাই উল্টাপাল্টা ভাবছে। রাবেয়াকে নিয়ে টেনশন বলে আমার উপর সন্দেহ করবে? ও কি নিজের ভাইকে চেনে না? শান্ত হও ইয়ামিন, আমি উর্মিকে বুঝিয়েছি। এখন রাগে ধামাচাপা দিয়ে বাইরে চলো। কিছুক্ষণের জন্য সকল টেনশন ভুলে আমরা আগের মতো কিছুক্ষণ বসে গল্প করি। যাও তুমি, আমার তোমাদের সাথে গল্প করার সময় নেই। তখনই উর্মি আসলো ঘরে। ইয়ামিন তাকে দেখে মুখ ঘুরিয়ে ফেলল। রান্না হয়ে গিয়েছে, আপনারা এসে খেয়ে নিন। আমি বাকি সবার জন্য টিফিন বক্সে নিয়ে নিচ্ছি। তোমরা খেয়ে চলে যাও, খাবো না আমি। বলেই ইয়ামিন দ্রুত বাথরুমে হেঁটে চলে গেল। উর্মি দীর্ঘশ্বাস ফেলল। মোস্তফা উর্মির হাত ধরে বলল, সব ঠিক হয়ে যাবে উর্মি, আমাদের শুধু ধৈর্য ধরতে হবে। উর্মি মাথা নাড়ল। হঠাৎ তার নজর ড্রেসিং টেবিলের উপর। টেবিলের উপর একটা কালো রঙের ব্যাগ। ব্যাগটার চেন ভেঙে গেছে। উর্মি এগিয়ে গিয়ে ব্যাগটা ধরে একটু উঁচু করতেই একটা মোবাইল আর গোলাপি রঙের হিজাব দেখতে পেল। উর্মি অবাক হয়ে তাকিয়ে রইল। মোস্তফা বলল, কি হয়েছে? রাবেয়ার মোবাইল এবং সেদিন বোরকার সাথে যে হিজাব পরেছিল সে হিজাব। মোস্তফা অবাক হয়ে ব্যাগের দিকে তাকাল। ইয়ামিন বাথরুম থেকে বের হয়ে ভ্রু কুঁচকে তাদের দেখল। হনহন করে এগিয়ে এসে ব্যাগটা হাতে নিয়ে রাগে দৃষ্টিতে উর্মির দিকে তাকিয়ে বলল, বের হও আমার ঘর থেকে। উর্মি ইয়ামিনের চোখে চোখ রেখে বলল, তার মানে আমার সন্দেহ ঠিক ছিল। ইয়ামিন মোস্তফার দিকে তাকিয়ে বলল, নিয়ে যাও ওকে এখান থেকে। মোস্তফা দাঁতে দাঁত চেপে বলল, আমি এখনই আলীকে কল দিয়ে বলছি তোমার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে। যা মন চাই গিয়ে বলো। মোস্তফা উর্মির হাত ধরেই টেনে নিয়ে গেল। ইয়ামিন লম্বা নিঃশ্বাস ফেলে ব্যাগের দিকে তাকাল। উর্মি কপালে হাত দিয়ে চিৎকার করে কাঁদছে। মোস্তফা চুপচাপ গাড়ি চালাচ্ছে। উর্মিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ নেই তার কাছে। উর্মি মোস্তফার দিকে তাকিয়ে বলল, পুলিশ স্টেশনে চলো এখনই।
সেখানেই যাচ্ছি। ভাইয়া কেন এমন করলো? রাবেয়াকে উনি এত ঘৃণা করে কেন? তুমি শান্ত হয়ে বসো, আর এই বিষয়ে কাউকে কিছু বলবে না। আমি আলীকে বলে দেখি কি করা যায়। নার্সের ডাকে রশিদের ঘুম ভাঙলো। হেলান দিয়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। বলুন। ডক্টর, 18 ঘন্টা হতে চললো কিন্তু রাবেয়ার জ্ঞান ফিরছে না। মানে কি? তুমি ভুল করে হাই পাওয়ারের ইনজেকশন তো দিয়ে দাওনি? নো ডক্টর। রশিদ উঠে আইসিইউতে চলে গেল। রাবেয়ার পাশে শুধু তার মা বসে আছে। রশিদ এসে রাবেয়াকে চেক করে আশফিয়া বেগমকে বাইরে যেতে বললেন। আশফিয়া বেগম ভয় পেয়ে গেলেন। রশিদ কোনো মতো ওনাকে বুঝিয়ে বাইরে পাঠানো। কিছুক্ষণ পর রশিদ আইসিইউ থেকে বেরিয়ে সবাইকে এক নজর সবাইকে দেখল। সবার মুখে চিন্তার ছাপ। রশিদ মাথা নিচু করে বলল, রাবেয়া কোমায় চলে গিয়েছে। সবাই চমকে উঠল রশিদের কথা শুনে। আশফিয়া বেগম ধপ করে বসে পড়লেন। ইলিয়াস আর রমজান সাহেব ওনাকে ধরল। সুলতান সাহেব চিন্তিত স্বরে বললেন, ঠিক হয়ে যাবে তো? আমরা নিজেরা সর্বদা চেষ্টা করেছি, আপনারা চিন্তা করবেন না। রাহেলাকে আমরা সুস্থ করে তুলব। ইলিয়াস রশিদের দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, বেঁচে যাবে তো? ইনশাল্লাহ। বলেই রশিদ চলে গেল। সুলতান সাহেব গিয়ে রমজান সাহেবকে ধরে দাঁড় করালেন। আশফিয়া বেগম থমকে বসে আছেন। রমজান সাহেব হাউমার করে কাঁদতে লাগলেন সুলতান সাহেবকে ধরে। আমাদের সাথে কেন এমন হলো ভাইজান? আমার নিষ্পাপ মেয়েটা তো কারো ক্ষতি করেনি। ধৈর্য ধরো রমজান। ইলিয়াস বলল, আমি আপনাকে ওয়াদা করছি যে আমাদের রাবেয়া সর্বনাশ করছে তাকে তেলে তেলে শেষ করব। আসরের নামাজ আদায় করে ইয়ামিন মসজিদ থেকে ধীর গতিতে বের হলো। বের হয়ে দেখে আলী ও কয়েকটা কনস্টেবল দাঁড়িয়ে আছে। ইয়ামিন হেঁটে গেল তার দিকে। আলী ইয়ামিনের দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, সার্চ ওয়ারেন্ট। আমরা আপনার বাড়ি সার্চ করব, চলুন আমাদের সাথে। ঠিক আছে, চলুন। আলী কনস্টেবলদের বলল জিপ চালিয়ে, আর সে ইয়ামিনের সাথে গাড়িতে বাসে আসলো। ইয়ামিন এসে দেখে উর্মি ও মোস্তফা সামনে দরজায় দাঁড়িয়ে আছে। উর্মির চেহারায় রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। সবাই ইয়ামিনের ঘরে গেল। ইয়ামিন চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। তারা নিজের কাজ করছে। ইয়ামিনের ঘর থেকে কোনো প্রমাণ না পেয়ে অন্যান্য ঘরকে সার্চ করলো পুলিশ। পুরো বাড়ির প্রত্যেকটি জায়গা ভালো মতো দেখেও কিচ্ছু না পেয়ে সবাই হতাশ হল। ইয়ামিন সোফায় আয়েশ করে বসে আছে। উর্মি হন হন করে এসে ইয়ামিনের সামনে দাঁড়িয়ে বলল, কোথায় লুকিয়েছেন ব্যাগ? ইয়ামিন শান্ত দৃষ্টিতে উর্মির দিকে তাকিয়ে বলল, কিসের ব্যাগ? লুকাবেন না, রাবেয়ার জামা, মোবাইল সব আপনার কাছে। তোমার কাছে কি প্রমাণ আছে যে এসব কিছু আমার কাছে আছে? উর্মি ঝুঁকে ইয়ামিনের চোখে চোখ রেখে বলল, আপনাকে ভাই রাখতে ঘৃণা হচ্ছে আমার। আপনি কিভাবে পারলেন এসব করতে? ইয়ামিন কিছু বলল না। মোস্তফা এসে উর্মির হাত ধরে রেঞ্জের দিকে ঘুরিয়ে বলল, এই মানুষটার সাথে তর্ক করে লাভ নেই। ইলিয়াস কল দিয়ে বলল, রাবেয়া কোমায় চলে গিয়েছে, আমাদের এখনই হসপিটাল যেতে হবে। উর্মি অবাক হয়ে মোস্তফার দিকে তাকালো। এই কেমন পরীক্ষা দিচ্ছে তারা? আর কতদিন ধৈর্য রাখতে হবে? আলী এসে ইয়ামিনের দিকে সেই কাগজটা এগিয়ে দিয়ে বলল, এখানে সাইন করুন। পুরো বাড়ি খুঁজে কিছুই পাইনি। পাবেনও না, কারণ আমার কাছে কিছু নেই। উর্মি তেড়ে গিয়ে ইয়ামিনের কলার ধরে বলল, আপনি আমার ভাই হতে পারেন না। এত নির্লজ্জ, এত বাজে মানুষ আমার ভাই কখনোই হতে পারে না। ইয়ামিন এখন শান্ত হয়ে বসে আছে। মোস্তফা উর্মিকে ছাড়িয়ে বুকে ভরে নিল। উর্মি শব্দ করে কাঁদছে। ইয়ামিন নিজের পাঞ্জাবির কলার ঠিক করে বলল, সাবধান উর্মি, আমি না হলেও তোমার কাছের থেকে কাছের মানুষও ধর্ষক হতে পারে। উর্মি রাগী কণ্ঠে বলল, খবরদার মোস্তফার সম্পর্কে কিচ্ছু বলবেন না। সে আপনার মতো খারাপ না। ইয়ামিন লম্বা নিঃশ্বাস ফেলে আলীর হাত থেকে কাগজ নিয়ে সাইন করে আবার ফিরিয়ে দিল। আলী আসি বলে কনস্টেবলদের নিয়ে চলে গেল। উর্মি আর মোস্তফাও হাঁটা দিল। তারা যেতেই ইয়ামিন দরজার দিকে গেল। পুলিশ জিপ ও মোস্তফার গাড়ি এগিয়ে যাচ্ছে। সে নিজের গাড়ির দিকে তাকালো, শান্ত গলায় বলল, আমার জীবনে দেখা সবচেয়ে অচল পুলিশ টিম। বাড়ি সার্চ করলো কিন্তু গাড়ি না। সার্চ করলে কিছু তো পেয়ে যেত। উর্মি আর মুস্তফা হতাশ হয়ে হসপিটালে আসলো। এত কষ্ট করে কোনো লাভ হলো না।
রাবেয়া এখনো কোমায়, তার সুস্থ হতে কতদিন লাগবে আন্দাজ করতে পারছে না। ইলিয়াস ও সুলতান সাহেব মিলে রমজান সাহেবকে জোর করে খাইয়ে দিচ্ছে। উর্মি এসে বাবার পাশে বসলো। সুলতান সাহেব মেয়েকে এক নজর দেখে বলল, কি হয়েছে মামনি? বারবার হেরে যাচ্ছে আব্বু। এতে মন খারাপ করার কি আছে? এখন হয়তো ভাগ্য খারাপ, কিন্তু এক না একদিন জয় তোমারই হবে। উর্মি বাবার দিকে তাকিয়ে বলল, আমার ভাগ্য কখনো ভালো হবে না আব্বু। জয়লাভ করার দিনটাই হবে আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। সুলতান সাহেব আলতো করে মেয়েকে বুকের মাঝে ভরে নিল। ওনার স্ত্রী চলে যাওয়ার পর ছেলে মেয়েদের অনেক কষ্টে মানুষ করেছে, তাদের কষ্ট দেখলে যে কলিজাটা ফেটে যায়। রাবেয়াকে কেবিনে শিফট করা হয়েছে। সকলে রাবেয়া কেবিনে জমাট বেঁধেছে। উর্মি তাকিয়ে রইল রাবেয়ার দিকে। নিষ্পাপ বাচ্চাদের মতো চোখ বন্ধ করে শুয়ে আছে। উর্মির ইচ্ছে করলো একবার তাকে ডাকতে, কিন্তু ডেকে লাভ নেই। রাবেয়া উঠবে না। ইলিয়াস এসে উর্মিকে বলল, খাবার নিয়ে আসিসনি? আঙ্কেল আন্টিকেও বাড়ি থেকে খাবার এনে খাওয়াতে হয়েছে। উর্মি ইলিয়াসের দিকে তাকিয়ে বলল, আব্বুকে নিয়ে বাসায় চলে যাও, তুমি একটু বিশ্রাম করনি। তুমি আর আব্বু খেয়ে শুয়ে পড়ো, আমি আর মোস্তফা হসপিটালে আছি। ইলিয়াস জবাব দিল না। দৃষ্টি ঘুরিয়ে রাবেয়ার দিকে তাকালো। রাবেয়ার হাত নিজের হাতে মুঠোয় নিয়ে বলল, উর্মি, ওকে ভালো মতো বুঝিয়ে বলো, আমরা সবসময় ওর পাশে আছি, সকল বিপদ থেকে রক্ষা করব আমরা। হয়তো রাবে আমাদের সব কথা শুনেছে ভাই। তাই? ইলিয়াস মুস্কি হেসে রাবেয়ার মাথায় আলতো করে হাত রেখে বলল, দিন দিন দুষ্টামি বাড়ছে তোমার, এবার সুস্থ হয়ে নাও, সব প্রতিশোধ একেবারে তুলবো। ভাই, সমাজের কাছ থেকে আমরা ওকে রক্ষা করতে পারবো তো? পারবো। রাবেয়া জীবনযাপন করে দেখিয়ে দিবে সবাইকে। পথেও একা থাকলেও ছায়া হয়ে তার সাথে থাকবো আমি। বিপদটাকে শুয়ে পর্যন্ত দেখতে পারবে না। সমাজের বাজে লোকেরা আঙ্গুল তোলার আগে তার হাত কেটে দেবো আমি। উর্মি অবাক হয়ে ইলিয়াসের দিকে তাকিয়ে রইল। ইলিয়াস উর্মির দিকে তাকিয়ে আবার বলল, আমার কথা মানে বুঝতে পারিসনি তো? কিছুক্ষণ ভাব, বুঝে যাবি। উর্মির মুখে হাসি ফুটে উঠল, জড়িয়ে ধরল ভাইয়াকে। সব বুঝেছি ভাই, সব বুঝেছি। তোমার মতো মানুষ যাতে প্রত্যেকের ঘরে জন্মায়। হয়েছে হয়েছে, রাবেয়া খেয়াল রাখিস, আমরা আসছি। উর্মি ইলিয়াসকে ছেড়ে চোখের পানি মুছে মাথা নাড়ল। ইজি চেয়ারে বসে একটার পর একটা সিগারেট শেষ করছে ইয়ামিন। গাড়ির হর্নের শব্দ শুনে উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরিয়ে দেখে দরজা দিয়ে বাবা প্রবেশ করছে। ইয়ামিন ঘরে এসে সিগারেট ফেলে পুরো ঘরের রুম স্প্রে ফিটিয়ে দিল। যদিও বাবা তার ঘরে আসবে না সে জানে। ইলিয়াস এসে দরজায় টোকা দিল। ইয়ামিন দরজার দিকে তাকিয়ে আবার ইজি চেয়ারে বসে পড়ল। কিছু বলবে? আপনি খাবার খাননি এখনো? ক্ষুধা নেই, তুমি বাবাকে নিয়ে খেয়ে নাও। আর হ্যাঁ, ওনার ওষুধ এনেছি, ড্রয়ারে রাখা আছে, খাইয়ে দিও। ইলিয়াস হেঁটে এসে ইয়ামিনের পাশে দাঁড়িয়ে বলল, ভাইয়া, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাচ্ছ কেন? অনেক বাজে ব্যবহার করেছে আপনার সাথে। সমস্যা নেই, যাও এখন গোসল করে খেয়ে নাও, তোমার শরীর থেকে মেডিসিনের গন্ধ আসছে। ইলিয়াস মাথা নাড়িয়ে চলে গেল। ইয়ামিন হেলান দিয়ে বসে লম্বা নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। রাবেয়ার পাশে বসে আছে উর্মি, পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে রাবেয়ার দিকে। ছোটবেলা থেকে তারা বেস্ট ফ্রেন্ড। রাবেয়া তার ও মোস্তফার অনেক সাহায্য করেছে, যেমন তাদের ছাদে দেখা করানো, আবার গিফট আদান প্রদান করে দেয়া। ইয়ামিন সবসময় উর্মিকে চোখে চোখে রাখত, তাই রাবেয়া ও ইলিয়াস মিলে তাদের সাহায্য করত। মোস্তফা উর্মির উদ্দেশ্যে বলল, খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। উর্মি মোস্তফার দিকে তাকিয়ে বলল, ক্ষুধা পাচ্ছে না আমার। তোমার কি অসুস্থ হওয়ার ইচ্ছে আছে? উর্মি নাসূচক মাথা নাড়ল। মোস্তফা মুস্কি হেসে বলল, তাহলে খেয়ে নাও, যাতে বিপদের সাথে সাহসী এবং শক্তিশালী হয়ে লড়তে পারো। খাইয়ে দাও তাহলে। আল্লাদি। উর্মি নিঃশব্দে হাসলো। ইয়ামিন ঘর থেকে বের হলো। বাবা ঘরের সামনে গিয়ে আস্তে করে লক ঘুরিয়ে দেখে খোলা। উকি দিয়ে দেখে বাবা ঘুম।